ভয় ধরাচ্ছে গুলেনবাড়ি। পুনের হাসপাতালে সেখানে আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। ৭৩ থেকে আক্রান্ত বেড়ে এখন ১০১ বলে জানা যাচ্ছে। আর এদের মধ্যে ৬৮ জন পুরুষ, ৩৩ জন মহিলা। ২০ থেকে ২৯ বছর বয়সী তরুণ তরুণীরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। মহারাষ্ট্র স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে। জল ফুটিয়ে খেতে বলা সহ আরও একাধিক নির্দেশিকা রয়েছে। সেই গাইডলাইনে টাটকা খাবার খেতে বলার কথা বলা হয়েছে। তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে, সেই গাইডলাইনে বলা হয়েছে। সংক্রমণ বাড়ছে, কিছুটা আশঙ্কার জায়গায় থাকছে এখনো পর্যন্ত, যেটা জানতে পারা যাচ্ছে। ৭৩ থেকে আক্রান্ত বেড়ে এখন ১০১, তার মধ্যে ৬৮ জন পুরুষ এবং ৩৩ জন মহিলা। আরো বিস্তারিত আমরা জানবো এই মুহূর্তের পরিস্থিতি। অয়ন শর্মা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রতিনিধি। অয়ন, ঠিক কি জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত? কারণ এই যে গুলেনবাড়ি, সেখানে পুনের যদি নজর রাখা যায়, সেখানে আক্রান্তের সংখ্যা বাড়ছে। মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তর তাদের তরফ থেকে গাইডলাইন প্রকাশ করা হচ্ছে। সব মিলিয়ে এখন ঠিক পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে, চিকিৎসকেরা কি বলছেন? দেখো নীলাঞ্জনা, বলে রাখি, গুলেনবাড়ি যে সিনড্রোম, সেই গুলেনবাড়ি সিনড্রোমে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ১০০ পার। ১০১ জন ইতিমধ্যে আক্রান্ত। মুম্বাই পুনের একাধিক হাসপাতালে বাড়ছে রোগীদের সংখ্যা, আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে তোমাকে বলে রাখি যে পরিসংখ্যান মহারাষ্ট্র স্বাস্থ্য প্রশাসনের তরফ থেকে প্রকাশ করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে ৬৮ জন পুরুষ এবং ৩৩ জন মহিলা রয়েছেন। সদ্যজাত থেকে ৯ বছর পর্যন্ত এমন আক্রান্ত যারা রয়েছেন তাদের সংখ্যা ১৯। ১০ থেকে ১৯ বছরের মধ্যে এমন আক্রান্তের সংখ্যা ১৫। ২০ থেকে ২৯ বছরের মধ্যে ২০ জন আক্রান্ত। ৩০ থেকে ৩৯ বছরের মধ্যে ১৩ জন আক্রান্ত। ৪০ থেকে ৪৯-এর মধ্যে ১২ জন আক্রান্ত। ৫০ থেকে ৫৯ জনের মধ্যে ১৩ জন। ৬০ থেকে ৬৯-এর মধ্যে ৮ জন আক্রান্ত। ৭০ থেকে ৮০ জনের মধ্যে প্রায় ৮০ জন আক্রান্ত। এই জায়গাতে দাঁড়িয়ে গাইডলাইন একটি প্রকাশ করা হয়েছে মহারাষ্ট্রের স্বাস্থ্য প্রশাসনের তরফ থেকে। সেখানে তাদের তরফ থেকে বলা হচ্ছে যে এই গাইডলাইনে যে বিষয়গুলো মূলত উল্লেখ করা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন জল খেতে বলা হচ্ছে এবং বেশি সময় রান্না করে রাখা খাবার, সেই খাবার এড়িয়ে চলতে বলা হচ্ছে। মশলাযুক্ত খাবার খেতে বারণ করা হচ্ছে এবং টাটকা খাবার খেতে বলা হচ্ছে স্বাস্থ্য প্রশাসনের তরফ থেকে। এবং পাশাপাশি যারা আক্রান্ত হয়েছে তাদের থেকে একটা সামাজিক দূরত্ব মেনটেন করে চলতে বলা হচ্ছে মহারাষ্ট্র প্রশাসনের তরফ থেকে। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা যদি একবার নজর রাখি এই যে গুলেনবাড়ি সিনড্রোম, সেই সম্পর্কে আর ঠিক কি কি জানতে পারা যাচ্ছে? ক্যাম্পিলোব্যাক্টার জেজুনি নামক ব্যাকটেরিয়ার প্রকোপ বলে জানা যাচ্ছে এবং সাইটোমেগালো ভাইরাসের জেরেও অসুস্থতা, যে এখনো পর্যন্ত গুলেনবাড়ি সিনড্রোম সম্পর্কে যে তথ্য আসছে। আর গুলেনবাড়ি সিনড্রোম শ্বাসনালী এবং পরিপাক তন্ত্রের সংক্রমণ ঘটায়। সংক্রমণজনিত রোগীর আক্রান্তের সম্ভাবনা সেক্ষেত্রে অনেকটাই বেশি থাকে এবং ৮ থেকে ৮০ আক্রান্ত হতে পারেন এই বয়সের মধ্যে যে কেউ। মুম্বাইয়ে একাধিক শিশু আক্রান্ত হয়েছে গুলেনবাড়িতে। আর পুনের দিকে আমরা নজর রাখছিলাম, সেখানে আক্রান্তের সংখ্যা কিন্তু ক্রমশই বাড়ছে। আক্রান্তের মধ্যে শিশুদের সংখ্যাও কিন্তু বেশি বলেই জানা যাচ্ছে। গত সোমবার থেকে পুনেতে আক্রান্ত ৭৩ জন, গত ৪ দিনে ২৬, ১৪ জন ভেন্টিলেশনে রয়েছেন। এখন আক্রান্তের সংখ্যা কিন্তু ক্রমশই বাড়ছে। পুনের ক্ষেত্রে যদি নজর রাখা যায়, শিশুরাও আক্রান্ত হচ্ছেন এবং শিশুদের আক্রান্তর সংখ্যাটাও অনেকটা বেশি। এবং যে তথ্য পাওয়া যাচ্ছে এই গুলেনবাড়ি সম্পর্কে, ক্যাম্পিলোব্যাক্টার জেজুনি নামক ব্যাকটেরিয়ারই প্রকোপ এবং সাইটোমেগালো ভাইরাসের জেরেও অসুস্থতা। গুলেনবাড়ি সিনড্রোম শ্বাসনালী ও পরিপাক তন্ত্রের সংক্রমণ ঘটায়। আর সংক্রমণজনিত যারা রোগী, তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি থাকে, ৮ থেকে ৮০। সেক্ষেত্রে যে কোনো বয়সের যে কোনো কেউই কিন্তু এক্ষেত্রে আক্রান্ত হতে পারেন। আর গুলেনবাড়ি সিনড্রোমের প্রভাব কি রয়েছে এবার যদি সেদিকে নজর রাখি, অসাড় হয়ে যাবে সারা দেহ, যন্ত্রণা হবে সারা দেহে, হাত এবং পা ধীরে ধীরে দুর্বল হবে। ১ থেকে ৪ সপ্তাহের মধ্যে অসাড় ভাব আর ঘাড়ের পেশিও কিন্তু এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপরই প্রভাব ফেলবে। আর মুখের পেশির ক্ষেত্রেও দুর্বলতা হবে, খেতে সমস্যা হবে, চোখের পেশিও দুর্বল হতে পারে। ৮% ক্ষেত্রে শুধু পায়ে দুর্বলতা হচ্ছে, ঘাড়, পিঠ এবং কোমরে ব্যথাও হবে। আমরা যাব আবারও অয়নের কাছে। অয়ন, যে প্রভাবগুলো আমরা লক্ষ্য করছি, মূলত যেটা চিন্তার বিষয় যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপরই এক্ষেত্রে একটা প্রভাব আসছে এই গুলেনবাড়ি রোগের ক্ষেত্রে। চিকিৎসকেরা কি বলছে? দেখো নীলাঞ্জনা, এখান থেকে একটা জিনিস পরিষ্কার করে দেওয়া ভালো যে এই গুলেনবাড়ি সিনড্রোম যারা আক্রান্ত হচ্ছেন তাদের কোনো না কোনো সময় অন্য কোনো রোগে আক্রান্ত হয়েছিলেন, সেখান থেকে ইনফেকশন এবং তারপরেই কিন্তু গুলেনবাড়িতে অ্যাটাক হচ্ছেন। অর্থাৎ ডিরেক্টলি নার্ভ সিস্টেমে গুলেনবাড়ি সরাসরি অ্যাটাক নয়,
তোমাকে একটু মনে করে দিই, যখন করোনার সময় সেই সময় একাধিক রোগীদের ক্ষেত্রে দেখা গিয়েছিল করোনা পরবর্তীকালে যারা এফেক্টেড হয়েছিলেন তাদের ক্ষেত্রে সংক্রমণের প্রভাব যেখানে দাঁড়িয়েছিল তারা কিন্তু পরবর্তীকালে গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত হয়েছিলেন। অর্থাৎ সরাসরি আক্রমণ করে না, কোনো একটা ইনফেকশন আগে থেকে গিয়েছিল এবং সেখান থেকে পরে এফেক্টেড হয় সেই মানুষটি। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে বলা হচ্ছে ডিরেক্টলি নার্ভে অ্যাটাক, অর্থাৎ বেশ যে কয়েকটি যে নার্ভ রয়েছে যেমন ঘাড়ের পেশি, মুখের কতগুলি পেশিতে, চোখের নিচের অংশ, এছাড়া হাত এবং পায়ের অংশে, সেই অংশে হঠাৎই ব্যথা শুরু হয়ে যাবে এবং অসাড় হয়ে যাবে এবং এই যে পেশিগুলো সেই মাংসপেশিগুলি ক্ষতিগ্রস্ত হতে থাকে ধীরে ধীরে, কারণ এই মাংসপেশির মধ্যে যে নার্ভগুলো থাকে সেই নার্ভগুলো অচল হয়ে যায় এবং পরপর একটানা 4 সপ্তাহ যদি এই পরিস্থিতি থাকে তারপর কিন্তু সেই মানুষটি প্যারালাইসিস হতে পারে এবং তাকে ভেন্টিলেশনে অতি দ্রুত দেওয়ার জন্য কিন্তু ব্যবস্থা বলে থাকেন চিকিৎসকরা। কিন্তু বলছেন যে যদি অবহেলা করা হয় সেটা কিন্তু মর্টালিটি রেট সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেড়ে যায়। নীলাঞ্জনা, সঙ্গে থাকো অয়ন। আর আমরা প্রভাব সম্পর্কে জানলাম, আর এবার যদি একটু জানা যায় যে কেমন রোগ এই গুলেন বাড়ির রোগটা আসলে ঠিক কেমন। অ্যাকিউট ইনফ্ল্যামেটরি পলির্যাডিকুলো নিউরোপ্যাথি, একগুচ্ছ নার্ভে আঘাত হানার কারণেই এই নাম দেওয়া হচ্ছে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে, বিভিন্ন স্নায়ু আক্রান্ত হচ্ছে, স্নায়ু প্রবাহ থমকে যেতে পারে, পেশি দুর্বল হয়ে যায়, প্যারালিসিস হওয়ার সম্ভাবনাও থাকছে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। যে গুলেন বাড়ি সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছে, অ্যাকিউট ইনফ্ল্যামেটরি পলির্যাডিকুলো নিউরোপ্যাথি, একগুচ্ছ নার্ভে আঘাত হানে এই রোগ, যার জন্যই এই নাম দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ইমিউনিটি সিস্টেম কমিয়ে দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, স্নায়ু আক্রান্ত হয়, প্যারালিসিস হতে পারে, স্নায়ু প্রবাহ থমকে যেতে পারে, পেশিকে দুর্বল করে দিচ্ছে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে বলেই জানা যাচ্ছে। অয়ন, এই জায়গা থেকে যেমনটা আমরা দেখছি যে মূলত নার্ভাস সিস্টেমের উপর একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, পেশি দুর্বল হচ্ছে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে, প্যারালিসিস হওয়ার তো সম্ভাবনা থেকেই যাচ্ছে। দেখো তোমাকে বলে রাখি যে যারা একেবারে এপিডেমিওলজিস্টরা যারা রয়েছেন তারা বলছেন যে কোনো একটা সময় আউটব্রেক দেখা যায়, আক্রান্তের সংখ্যা হঠাৎ করে বাড়তে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে কিন্তু স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। নিউরোমেডিসিন বিশেষজ্ঞ অঙ্কুর বণিক আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। ডক্টর বণিক, এই যে গুলেন বারি সিনড্রোম, সেটা নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। এখনো পর্যন্ত যেটা আমরা একটু জানতে পাচ্ছি যে যারা সংক্রমিত রোগের দ্বারা আক্রান্ত তাদের ক্ষেত্রে এই রোগটা আরো বেশি চেপে বসে। একটু যদি আপনি বিস্তারিত বলেন এই রোগ সম্পর্কে, তার প্রভাব সম্পর্কে। হ্যাঁ, নমস্কার। গুলেন বারি সিনড্রোম বেসিক্যালি একটা ইমিউনিটি মিডিয়েটেড রোগ। তার মানে কোনো একটা সংক্রমণ হলো, তারপরে যে ইমিউনিটিটা আমাদের সংক্রমণ থেকে ইউজুয়ালি বাঁচায়, সেই ইমিউনিটিটা যখন একটু অ্যাবনর্মাল ভাবে বিহেভ করে এবং আমাদের নিজেদের যে সেল বা কোষগুলো আছে তার এগেনস্টে কোনো রিয়াকশন করে, তখন এই রোগটি হয়। আমাদের নার্ভের গায়ে, অ্যাক্সনের গায়ে মাইলিন শীট বলে একটা স্ট্রাকচার থাকে, সেই জায়গাটিকে অ্যাটাক করে এই গুলেন বারি সিনড্রোম রোগে। এই সিনড্রোম সাধারণত একটা সংক্রমণের 7 থেকে 10 দিন পরে হয়। তো আমাদের এই রোগটি থেকে বাঁচার জন্য দুটি মেইন জিনিস করতে হবে। এক হচ্ছে একটা হেলদি লাইফস্টাইল লিড করতে হবে যাতে আমাদের সংক্রমণ হওয়ার সম্ভাবনা কম থাকে। জল এবং হাওয়া বাতাস এগুলো থেকে যতটা সম্ভব যা যা সাধারণ হেলথ মেজার্স আমরা বলি সেগুলো নিতে হবে। জল ফুটিয়ে খেতে হবে, খাবার দাবার ধুয়ে খেতে হবে, মাস্ক পরতে হবে, ধুলো বালি থেকে দূরে থাকতে হবে। এবং যদি এগুলো ছাড়াও এই রোগের কোনো সিমটমস আসতে শুরু করে, সেই সিমটমস সম্পর্কে আমাদের ওয়াকিবহল থাকতে হবে। এই রোগে প্রধানত হাতে পায়ে জোর কমতে থাকে। তো সেক্ষেত্রে যদি ধরুন আমাদের হাঁটতে গেলে পা থেকে চটি খুলে যায়, সিঁড়ি ওঠানামা করতে অসুবিধা হয়, নিচে বসা থেকে উঠতে অসুবিধা হয়, মাথার উপরে হাত তুলে চুল আঁচড়াতে অসুবিধা হয় ইত্যাদি, এইসব করতে যদি অসুবিধা হয়, তার সাথে সাথে আমাদের ক্রেনিয়াল নার্ভ, মানে ধরুন মুখের যে নার্ভগুলো আছে, মুখ বেঁকে যাওয়া, চোখ বন্ধ না হওয়া ঠিক করে, চোখে ডবল দেখা, গিলতে সমস্যা, এই সবগুলো যদি অল্প অল্প করেও শুরু হতে থাকে তাহলে সঙ্গে সঙ্গে আমাদের নিউরোলজিস্টের সাথে পরামর্শ করা উচিত যাতে রোগটি তাড়াতাড়ি ডায়াগনোজ হয় এবং তাড়াতাড়ি তার চিকিৎসা শুরু হয়। চিকিৎসা ঠিকঠাক টাইমে শুরু হলে এই রোগটি যথেষ্টভাবেই কিওর করা সম্ভব। তো এই নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সাধারণ হেলথ মেজার্স ফলো করুন, রোগটির সিমটমস সম্পর্কে একটু খেয়াল রাখুন, তাহলেই আপনারা এই রোগ থেকে মুক্তি নিশ্চয়ই পাবেন।
ডক্টর বণিক, আর একটা বিষয় যেটা দেখতে পাওয়া যাচ্ছে পুনের ক্ষেত্রেও যদি নজর রাখি, সেখানে আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং বয়সের কোনো ভেদ দেখতে পাওয়া যাচ্ছে না। 8 থেকে 80 সকলেই আক্রান্ত হতে পারে। শিশুদের ক্ষেত্রে যদি একটু বলা যায়, সেখানে শিশুদের আক্রান্তের সংখ্যার প্রবণতাটাও কিন্তু বাড়ছে, মানে শিশুদের আক্রান্তের সংখ্যাটাও বাড়ছে। এটা কি কোনো একটা উদ্বেগের জায়গা বা চিন্তার জায়গা, শিশুদের কোনো ক্ষেত্রে বাড়তি প্রিকশন কিছু নেওয়া? দেখুন, গুলেনবেরি সিনড্রোম রোগটি কোনো বয়সের কোনো আলাদা করে কোনো ডিভিশন ইউজুয়ালি হয় না। সাধারণত বাচ্চা, অ্যাডাল্ট, বয়স্ক সবার ক্ষেত্রেই হতে পারে। এখন যখন নতুন করে এই আউটব্রেকটি হচ্ছে, আমাদের পিন পয়েন্ট করে বলা মুশকিল কেন আউটব্রেক হয়েছে বা কি থেকে হয়েছে। তো যখন হয়েছে, যে কোনো সময় কোনো একটা রোগের আউটব্রেক হলে তার কিছু নতুন নতুন ক্যারেক্টারিস্টিক থাকে। এমন হতেই পারে যে এই রোগটি এই আউটব্রেকের ক্ষেত্রে হয়তো বাচ্চাদের একটু বেশি এফেক্ট করছে বড়দের তুলনায়, কিন্তু সেটি হলেও আমাদের বেসিক যে প্রিকশনারি মেজার সেইগুলোর খুব একটা কোনো পরিবর্তন বা ট্রিটমেন্ট রিলেটেড কোনো পরিবর্তন কিন্তু হবে না। তো বাচ্চা হোক, বয়স্ক হোক, যেই হোক না কেন, আমাদের সাধারণ মানুষদের সবারই উচিত যে দুটি কথা বললাম, জেনারেল হেলথ মেজার এবং রোগটি সম্পর্কে, তার সিমটম সম্পর্কে একটু ওয়াকিবহল থাকলেই আমরা এর মোকাবিলা করতে পারবো বলে আমার বিশ্বাস। ধন্যবাদ ডক্টর বণিক। ডক্টর অঙ্কুর বণিক, নিউরোমেডিসিন বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আর চিকিৎসা কিভাবে গুলেনবাড়ির হবে? আইভি ইমিউনোগ্লোবিউলিন প্রয়োগ করা হয়, আর প্লাজমা এক্সচেঞ্জ পদ্ধতিও কিন্তু চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।